এতিম লীগের ঘরে ঘরে অবশ্য সেই জন্য ঈদের আনন্দ হয়েছে, লাড্ডু বিলাইতেছেন উনারা। এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানের দোয়া ইউনিস পড়ছেন বলেই না এমন বিজয়ের দেখা পাইলাম। জাতির পিতা নাই তো কি হয়েছে, কেউ কেউ কইতেছেন এবার ট্রাম্পে দিয়া জাতির কাকার খেল দেখানো হইব। বিষয় হইল ৮০০ বছর পর রাজা লক্ষণ সেনের পদাঙ্ক অনুসরণ করে আপা পালাইলেন খিড়কি দরজা দিয়া। সে সময় আর কিছুই তার মনে ছিল না। তার অনুগত মাফিয়া বাহিনী যারা গত ১৫ বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে, কুচুকাটা করছে, সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে, পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না এতিম লীগ জননী শেখ হাসিনার। অথচ এই না হইলে জননেত্রী, সে পলায়ন পর মুহূর্তেও অবশ্য বুদ্ধি করে নিজের টেলিফোনটা নিতে ভুলেন নাই। মজার ব্যাপার হলো এই টেলিফোন দিয়ে তিনি নানা রকম জায়গা থেকে মানুষের সঙ্গে কথা কন, মানে এইটা সাথে রাখছিলেন বলেই মাটির তলা থেকে ছত্রখান হইয়া যাওয়া ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বাণী চিরন্তনী ছড়াতে পারেন। কিন্তু ঘটনা হইল যে এরা কারা, এরা মানে ওবায়দুল কাদের সাহেবের মতো বলতো এরা কারা, এরা কোথা থেকে এলো, এই আওয়ামী লীগের নেতারা আসলে কারা, যারা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনার দেখা পায়, এরা আসলে কারা? এই 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 কথাগুলি শুনলে আমার কাছে মনে হয় এইদার এগুলি বানানো, অথবা এই ফোন আলাপ যে লিক হইতেছে, যেটা তার লগে কথা করতেছেন তারাই করতেছেন, আওয়ামী লীগের লোকজনও কইতেছে যে আপার দেখা যারা পান তারা যে এই ফোনের কথাগুলি লিক করেন এটাকে ঠিক করে নাকি। যাই হোক, এইসব কথার মধ্যে দিয়ে আমাদের কাছে ভেসে আসে বিভিন্ন রকম বাণী, যেমন আমি আর্মিকে বলে দিব ওটা এখানে এটা ঠিক হয়ে যাবে। এইবার যেটা আর্মিকে উনি বলে দিবেন এবং এটা ঠিক হয়ে যাবে। উনি আবার এরকমও বলেন যে তোমরা গিয়ে ট্রাম্পের ছবি সামনে রেখে এরকম মিছিল করবা, তারপরে যদি ওরা কোনো কিছু বলে তাহলে আমি এটা আগের থেকে ছবি তোলার ব্যবস্থা করে রাখবা, তারপরে আমি এটা ট্রাম্পের কাছে পাঠাই দেবো, এটার ব্যবস্থা আমার আছে। মাই গড, 2 দিন আগে বাইডেন সাহেবের সাথে একটা, 2 দিন না মানে বছর খানেক হয়েছে মনে হয়, বাইডেন সাহেবের সাথে একটা পরিবার সহ ছবি তুললা, তারপরে সেইটা দিয়াও বেশ মানে ব্যাপক, মানে যেটা ফ্লেক্স বলে ওইটা আমাদের প্রধানমন্ত্রীরা আমরা লইতে দেখছি। এখন আবার ট্রাম্প কাকু আইসা গেছে, আর ভয় নাই। আপা এখন হেমিলনের বাঁশিওয়ালার রূপে আবির্ভূত হয়ে তার গর্তের ইন্দুরবাইদের কানে অথবা বোনদের কানে ট্রাম্পেট বাজাবেন, আহা আলো আসবেই। আমরা আসলে জাত হিসাবে ফ্যান্টাস্টিক, মানে কেউ কেউ কিউট, কেউ কেউ কিউটই ভালো, কিউট আছে। কয়েকদিন ধরে ধুন্ধুমার চললো কি শেখ হাসিনা পদত্যাগ পত্র নিয়ে। আমার এটা ভাবতেই মজা লাগে যে কারো কারো মনে হইতেছে শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ থেকে চলে যেতে পারেন এবং এই কথা কইতে পারেন যে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে পালানোর পর তার যে ছেলেরে কেউ হারিকেন দিয়ে খুঁজে পাইতো না, সে একসাথে 5টা 6টা মিডিয়াতে কথা কইছে, ভাই আমার মা পদত্যাগ করছে, এখন আওয়ামী লীগের কি হবে সেগুলো আমাদের দেখার দরকার নাই, আওয়ামী লীগ তাদের মতন থাকবে, আমরা আমাদের মতো থাকবো, আমরা আমাদের মাকে নিয়ে আসতেছি, বাংলাদেশের লোকজনের কি হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। সেটা নিয়ে অনেক কথা, অনেক মানে কথা তো কথাই, আরো অনেক কিছু মানে যেটা আসলে মানে ভদ্র সমাজে একটু উপস্থাপন করা, বা আমার ধারণা রাত 9টা বাজে, যাদের একটু কম বয়স তারাও শুনবে, সেজন্য আর এটা কইলাম না। সেই সব কথার সে আবার নিজেই কারেক্ট করছে। তার ছেলে আবার বলল যে আমার মাকে নিয়ে আমাদের আর এখন কোনো রাজনীতি করার চিন্তা নাই, আমার মা এখন আর রাজনীতির সাথে থাকবেন না। এগুলি কথা যখন কেউ বলল, যখন এই কথা এবং ভাষায় সরাসরিভাবে বলার অযোগ্য কিছু শব্দাবলী যখন থাকতে থাকলো, তখন উনি আবার নিজেরা কারেক্ট করে বললেন যে না, আওয়ামী লীগের দায়িত্ব তো তাদেরই নিতে হবে, কি করবে। সেই কথার সূত্র ধরে কেউ কেউ এটা বলতে শুরু করলো শেখ হাসিনা কি আবার ফিরে আসবে। আমি অবশ্য জানতেও, মানে আমি কেমনে জানবো ভাবতে ভাবতে আমার মনে হলো জানতেও পারি, কারণ কেউ কেউ বলেন আওয়ামী লীগের লগে নাকি আমার একটা মনের সম্পর্ক আছে। তা আওয়ামী লীগ বা শেখ হাসিনার লগে আমার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে, মানে একটা এটলিস্ট একটা সাইকোলজিক্যাল সম্পর্ক। মানে আমি প্রায়ই দেখছি আমি লজিক্যাল আর দলটি আর তার নেত্রী হলো সাইকো কিন্তু। আচ্ছা যাই হোক, যা কইতেছিলাম, 15 বছর ধরে ট্রমাটাইজড মানুষের মনে বোধহয় শেখ হাসিনা ফিরে আসতেছে এই ভয় ছড়ানো সহজ, কিন্তু আমার কিন্তু মনে হয় শেখ হাসিনার দশা এখন নিউমোনিয়ার, ইংরেজি বানানটা আছে না নিউমোনিয়া, ওইটার পিয়ের মতন, মানে থাইকাও নাই আর কি। আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে কইতে পারি, শেখ হাসিনার যদি ক্ষমতায় টিকা থাকার মতো মানে 0.5% সম্ভাবনা থাকতো, সে যাইতো না, কিন্তু গিয়া ফিরে আসা এটা অলমোস্ট ইম্পসিবল।
আসল কথা হইলো মানুষের মধ্যে এমন নানা ধরনের সন্দেহ আসলে আসে শেখ হাসিনা কি গেছে, সে কি ফিরে আসবে। এইটার একটা বড় কারণ হইলো ডক্টর ইউনূসের সরকারের দুর্বলতা। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দুর্বলতা, যেইখানে কথা কওয়া দরকার সেইখানে চুপ থাকা, দায়িত্ব পালনের ব্যাপারেও নানা রকম। আচ্ছা, এই বিষয়ে আসতেছি একটু পরে। এখন দেখেন, ট্রাম্প কাকুর জায়গায় যদি চেয়ার টেবিল বিলাই যে কাউরে রাখতেন, সেও জিতত। কারণ সামনে কে আছে সেইটা বিষয় না, এগোর পিছে থাইকা কারা দেশ আর দুনিয়া চালায় সেইটা দেখার বিষয়। এগোরে মাথার উপর বৈশা থাকে নেতানিয়াহু, যে কিনা জেনোসাইড চালাইতেছে ফিলিস্তিনের উপর। অক্টোবরের 7 তারিখে আল জাজিরা রিপোর্ট বলতেছে গত এক বছরে অন্তত 41,870 জন ফিলিস্তিনির খুন করা হয়েছে, তার মধ্যে 16,756 জন শিশু। এই খুনি নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে আসে, তার স্ট্যান্ডিং ওভেশন দেয়া হয় স্ট্যান্ডিং ওভেশন ওয়াশিংটন কংগ্রেসের যৌথ সেশনে, মানে সবাই মিল্লা আর কি দাঁড়ায়, তালি দেয়। 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার এক বছর হইল। এই দিন প্রথম বিশ্বের প্রায় সবগুলি দেশই শোক প্রকাশ করছে ইসরায়েলের জন্য। এমনকি কমলা হ্যারিস, যারা আপন লোক ভাবতে চাইছিল দেশের বাদামি চামড়ার অভিবাসীরা, তিনিও কইছেন ইসরায়েলের অধিকার আছে নিজের ডিফেন্ড করার। চিন্তা করেন, এক বছরে ফিলিস্তিনের 42,000-এর বিপরীতে ইসরায়েলের 1706 জন মারা গেছে। আর 1948 থেকে শুরু করে এই 76 বছর অকুপেশনে কত লাখ লাখ কোটি কোটি ফিলিস্তিন খুন হয়েছে তার হিসাব আছে। তারপরও খুনির মায়ের বড় গলা। যেমন সম্প্রতি বাংলাদেশের জনৈকা ম্যাজিস্ট্রেট একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, আবু সাইদ নাকি সন্ত্রাসী। সে নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী ছেলে, যে নিজের দলের হাতে মারা গেছে। নিরস্ত্র আবু সাইদকে মাত্র কয়েক হাত দূর থেকে অবিরাম ছররা গুলির আঘাতে হত্যা করলো পুলিশ। 40 বা 45 বা 50 বছর আগে না, মাত্র 3 মাস 2 দিন আগে। এই ঘটনার ভিডিও ছবি দেখেছি আমরা সারা দুনিয়ায় ছড়ায় থাকা কোটি কোটি মানুষ। মৃত্যুর ঠিক আগের দিন 15 জুলাই আবু সাইদ তার ফেসবুক স্ট্যাটাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক শহীদ শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন, যিনি 1969 সালের ফেব্রুয়ারিতে ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন। মৃত্যুর আগের দিন শহীদ শামসুজ্জোহা বলেছিলেন, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। আবু সাইদ তার কথা বলতে গিয়ে লিখেছেন, এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। এই ছেলের কোনো কথা বা কাজ সন্ত্রাসীর মতো মনে হইল আমাগো আপার। উনি তো দেখি গরিবের নেতানিয়াহু, যেভাবে ফিলিস্তিনিরা টেররিস্ট হয়েছে সেইভাবেই হাসিনা আপার এই বোনের কাছে আবু সাইদ সন্ত্রাসী। তারে প্রথমে ওএসডি ও পরে সাময়িক বরখাস্ত করায় তার সমর্থনে হারে রেড়ে করিয়া তেরে আসলো এতদিন গর্তে লুকায়া থাকা শেখ হাসিনার ফালায়া যাওয়া এতিমের দল। কেমনে হইল এটা? বাক স্বাধীনতা এক জিনিস আর বাক সন্ত্রাস তো আরেক, তাই না? নাকি মানে বাক স্বাধীনতা মানে হচ্ছে আপনি যা খুশি তাই করবেন, যেমন কইতেন। আবার আসতেছি এই আলাপে, তার থেকে আরেকটু আগের থেকে আলাপ বলি। 15 বছর ধরে কিন্তু শেখ হাসিনা আপা হাকিম হইয়া হুকুম করতেন, পুলিশরা ধরতেন, সর্প হইয়া দংশাইতেন, ওজা হইয়া ঝাড়তেন। আর মিষ্টি কুমড়ার বেগুনি, আলুর রসমালাই, কাঁঠালের আমসত্তর মতন যা কিছু দুষ্প্রাপ্য এবং মহার্ঘ বস্তু তিনি খাওয়াইতেন। তাই খাইয়া আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে এবং মেয়ে হইয়া থাকতাম। আপা পলানোর সময় যে পাঙ্গাস মাছরে পরবর্তীতে আমরা আবিষ্কার করছিলাম জনগণের কান্ধে কইরা পগার পার হইতে, তার খায়েশ ছিল তারে সেই দিন 36 জুলাই মধ্যাহ্নে ভজিবেন। কিন্তু বিধিবাম তার কপালে আছিল মোদির আশ্রয়ে পাপাডাম আর টক দই। এখানকার দুনিয়ার বেশিরভাগ মানুষ নিজেরটুকুই বুঝা চলতে চায়। আমাদের পরিবার, বন্ধু, আশপাশ ঠিক থাকলে আমরা ঠিক, বাকির কোথায় কি হইতেছে খুব কি যায় আসে আমাদের? তার উপর যে দেশে ক্ষমতার বিরুদ্ধে কিছু কইতে গেলে গুম হওয়ার, খুন হওয়ার ভয়, সেখানে খোয়ারের মুরগির মতো সকালে কুকুরুকু কইরা কিছু খুদ পানি খাইয়া পাখা চাপটাইয়া আবার আইসা ঘুমাইতে পারলেই আমরা বাঁচতাম। খুব জোর চা, সিগারেট, পান, সুপারির সাথে সাইজ করে একটু রাজনৈতিক চাপা পেটানো, তাও বুঝাসি না দেয়ালেরও কান থাকে কিনা, এমনি চলতেছিল। মানে দেয়ালের কান কিন্তু থাকে। ওই সরকারের সময় কি দেওয়ালের জীবও আসিল, মানে দেয়াল কান দিয়া শুই না খালি চুপ করে থাকতো না, দেয়াল আবার কইয়েও দিত। এমনি চলতেছিল বছর পর বছর, দেখাও না দেখা, শুইনাও না শুইনা। কিন্তু জুলাইয়ে সব উল্টায় গেল। বেরহমিরও তো একটা লিমিট থাকে, সেটা অতিক্রম হইলে বয়রা
ও কানে শোনে, অন্ধ চোখে দেখে। মোদিধামে গিয়া ডক্টর ইউনূসকে 2 বার পদ্মা নদীতে চুপকি দেওয়ার অভিলাষের স্মরণে, স্বজন হারানোর বেদনায়, অপার বাঁধ খোলা অশ্রুবর্ষণে বাংলাদেশ ভাইসাই যাইতো যদি না সবাই এক হইয়া সামাল দিতাম। তয় নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে, সোফার হাতল, জুতা, কার্পেটের কোনা, হাত পা, লেপ, তোষক, কুত্তার লেজ, বিলাইয়ের কান। আমাদের সদ্যোথিত বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে। তাদের তা থই থই নৃত্য দেখে একটা ঝাঁকড়া চুলের বাবরি দোলানো কাজী নজরুল ফিল হইতেছে। এ কি উন্মাদ, আমি উন্মাদ। যেন কাউন্ট ড্রাকুলার মতো ঠান্ডা কালো কফিনের দীর্ঘ ঘুম থেকে মাত্রই উঠে বসে এখন ফ্রেশলি স্কুইজ রক্তের জন্য তৃষ্ণার্ত। পানির বোতল টেনে নেবে, পানি খাইতে খাইতে বলবে, বাই দা ওয়ে, এটা কিন্তু রক্ত না, পানি। হ্যাঁ, যা কইতেছিলাম, প্রাণের ভেতরে এত বিপ্লবের ফালাফালি নিয়ে এখন কইঞ্চিন দেখি কি করি। চেতনার ভয়ে খাটের তলায় পড়ে থাকা ধূলিধূসরিত সকল দাবি দেওয়া এখন নতুন আলোর ঝলকানি লেগে মাথা চারা দিয়ে উঠতেছে। সেই সব ম্লান মুখে ভাষার ফোয়ারা। হাতে থাকে পেন্সিলের মতন আমাদের হাতে আছে ছাত্ররা, রাস্তায় ট্রাফিক নাই, ছাত্ররা এসে রাস্তা সামলাইছে, মন্দির ভাঙচুর, ছাত্ররা পাহারা দিছে, রাত্রে ডাকাত পরে তারা ডাকাত খেদাইছে, বন্যার মধ্যে ফানতলা থেকে সাঁতার কাটা সব করছে। এগুলিলে নানা ধরনের কথা আছে, বাট এইসব সার্ভিস নতুন। এই নতুন সরকার একটু ধাতস্থ আগ পর্যন্ত এগুলি কিছুটা কাজের হয়েছে, কিছুটা অকাজেরও হয়েছে, সন্দেহ নাই। বাচ্চাদের পিকনিকে বনে জঙ্গলে 1 দিন 2 দিন চুলা বানায় রান্না করার আনন্দ আছে, সেইটাও মানতেছি। কিন্তু শেষ পর্যন্ত বন্যেরা বনে সুন্দর, ছাত্ররা শিক্ষাঙ্গনে। বেশি দিন অন্যদের দায়িত্ব পালন করতে করতে তারা ছাত্র হইতে ভুলা গেল না তো? এত উত্তেজনাময় জীবনে কেউ পরীক্ষা দিতে চায়? চলল বিপ্লবীর প্রাণের কলেজ স্টুডেন্টরা সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দিতে। তারা 18 তলায় উঠা আমাদের দাবি মানতে হবে স্লোগান দিতে দিতে উপদেষ্টাদের ঘেরাও দিয়া বিক্ষোভ জানাইল। এই ভাই, তোদের কিসের বিরুদ্ধে এত বিক্ষোভ? এইটা তো পেট ব্যথা বইলা স্কুলে না যাওয়ার বায়না ধরার মতন বিষয় হইল। এর মধ্যে একবার ডক্টর ইউনূস ফরেন ডেলিগেটদের মিটিংয়ে পৌঁছাইলেন 2 ঘন্টা দেরিতে, কারণ ওনার রাস্তা ঘেরাও করে রাখছিল বিক্ষোভকারীরা। রেল স্টেশন ঠিক হওয়ার পরও রেল চলাচল স্থগিত ছিল রেল কর্মীদের দাবির কারণে। রিক্সা চালকদের রিক্সা মিছিল দেখলাম। এদের দেখে উৎসাহ পাইয়া আনসার বাহিনী রওনা দিছিল কোশ্চেন নিয়ে। এবার আসি ডক্টর ইউনূস প্রসঙ্গে। মনে আছে উনি যখন আইসা দেশের দায়িত্ব নিলেন, মানে 5 আগস্ট শেখ হাসিনা পলায়া গেলেন, 2 দিন পরে 8 আগস্ট উনি যখন আইসা দেশের দায়িত্ব নিলেন, কেমন অনুভূতি হয়েছিল? যেন এতদিন পরে শ্বাস